ঠিক আছে, আগের ক্লাসে আমরা মেইনলি যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে আইডিয়াল ট্রান্সফর্মার। তো আইডিয়াল ট্রান্সফর্মারটা আমরা বলতেছিলাম যে আইডিয়াল ট্রান্সফর্মারের বৈশিষ্ট্যগুলো কি কি। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা লসলেস। লসলেস মিনস যে প্রাইমারি এবং সেকেন্ডারি এটার মাঝখানে কোনো তোমার হচ্ছে লস থাকবে না। দুই নম্বর কথা হচ্ছে যে এটা হচ্ছে কোনো লিকেজ ফ্লাক্স থাকবে না। লিকেজ ফ্লাক্স না থাকলে লিকেজ রিঅ্যাক্টেন্স এবং রেজিস্ট্যান্স থাকবে না। তারপরে আরেকটা জিনিস যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কারেন্ট, ম্যাগনেটাইজিং কারেন্ট যেটা আছে, ম্যাগনেটাইজিং কারেন্টটা ফ্লাক্স তৈরি করার জন্য যে কারেন্টটা লাগবে সেটা খুবই নেগলিজিবল এবং সেই নেগলিজিবল কারেন্টটা টেন্ডস টু জিরো, যদিও অ্যাকচুয়ালি এটা জিরো না। এবং তারপরে আমরা যেটা দেখতেছিলাম যে এখানে আমরা প্রাইমারি সাইডে যদি একটা ভোল্টেজ সোর্স নিই, প্রাইমারি সাইডে ভোল্টেজ সোর্স নিলে এই ভোল্টেজ সোর্সটাকে আমি যেহেতু কোনো রেজিস্ট্যান্স নাই, কোনো লিকেজ ইন্ডাকটেন্স নাই, সো এটাকে এইটার জন্য শুধুমাত্র আমি যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি যেটাকে আমি বলতেছিলাম V1, তাহলে এই ডাইরেকশনে দিলে এই ডাইরেকশনে কারেন্ট যাবে। কারেন্ট যদি যায় আলটিমেটলি এইটার ভিতরে এই ডাইরেকশনে ফ্লাক্স ক্রিয়েট হবে, যেটা আমরা ফ্যারাডেস লস অফ ইলেকট্রোম্যাগনেটিক রাইট হ্যান্ড রুলের জন্য করতেছিলাম। এবং এটার জন্য আমার একটা ফ্লাক্স তৈরি হচ্ছিল, যে ফ্লাক্সটার নাম দিছিলাম আমরা φm। আমি একটু রিপিট করতেছি যে কারণ হচ্ছে পরবর্তী যে ভাই আবার এই স্ক্রিনের উপর কে আঁকতেছো, এই জিনিসগুলো আমার জন্য খুব ডিস্টার্বিং। কে আঁকছো এটা? তো আলটিমেটলি কে আঁকছো সে যদি সরাসরি তোমরা বলে আমার কাছে ইয়ে করতা আমি খুশি হইতাম। তোমরা জিনিসটা স্বীকার করলা না, এই জিনিসটা আসলে ভালো করলা না। আচ্ছা, যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে যে প্রাইমারিতে তোমার ভোল্টেজ দেওয়ার কারণে এখানে একটা কারেন্ট তৈরি হবে যেটা অল্টারনেটিং ইন নেচার, এবং যে কারেন্টটাকে যেহেতু শুধুমাত্র সেকেন্ডারিতে আমার কোনো লোড লাগানো নাই, তাহলে এই ক্ষেত্রে প্রাইমারি যে কারেন্ট আছে সেটাকে যদি আমি I1 বলি, তাহলে I1টা অ্যাকচুয়ালি যে কারেন্টটা ম্যাগনেটাইজিং এর জন্য শুধুমাত্র এখানে ফ্লাক্স তৈরি করার জন্য লাগবে সেই কারেন্টটাই এখানে ফ্লো হবে। তো ফ্লো হলে আলটিমেটলি আমরা জানি ফ্যারাডেস লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের যে প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডে দুইটা ভোল্টেজ ইন্ডিউস হবে, যেটার ইকুয়েশন আমি লিখছিলাম d∅m/dt, যেটা পরবর্তীতে আমরা আরেকটা ইকুয়েশন লিখছিলাম, এটা পরবর্তীতে লিখতেছি। E2 সিমিলারলি ছিল হচ্ছে N2m/dt। আর আমরা ধরে নিছিলাম এখান থেকে যদি আমি এটার ইয়েটা নিই, আমরা ধরে নিছিলাম যে V1 যেটা আছে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছিলাম হচ্ছে Vm cos ওমেগা t। তাহলে স্বাভাবিকভাবে এখানে যেহেতু শুধুমাত্র একটা ইন্ডাকটেন্স আছে, তাহলে কারেন্টটা তার থেকে হচ্ছে I যেটা আছে I1 যেটা আছে সেটা হচ্ছে এখানকার ফেজ থেকে 90 ডিগ্রি ল্যাগ করবে। তো সেই জন্য আমরা এটাকে লিখতেছিলাম Im cos ওমেগা t মাইনাস 90 ডিগ্রি, এবং এখান থেকে আমরা φm পাইছিলাম। φmটা যেহেতু im এর সাথে ইন ফেজে থাকবে, তাহলে আমরা φmটাকে বলতে পারতেছিলাম φmax cos ওমেগা t মাইনাস 90 ডিগ্রি। এবং এটার সাথে সাথে আমরা যে ইনডিউস ভোল্টেজ যেটা আছে সেটা যদি আমরা এই
এই ভ্যালুগুলো এখানে বসাই দিই, তাহলে আমরা যেটা পাচ্ছিলাম cos ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি, এটাকে আমরা sin ওমেগা টি লিখতে পারি। সো যেটা পাচ্ছিলাম সেটা হচ্ছে n1, এইটাকে যদি আমরা করি তাহলে আসছিল f phi max, এর সাথে ওমেগা আসতেছিল, আর সাইনটাকে করলে হচ্ছে cos ওমেগা টি আসতেছিল। সিমিলারলি E2 যেটা আসতেছিল, E2 টা ছিল হচ্ছে n2 phi max ওমেগা cos ওমেগা টি। এই দুটো ইকুয়েশন আসছিল এবং সেখান থেকে আমরা বলছিলাম যে E1 যেটা আছে, E1 এর ইকুয়েশনটা ছিল হচ্ছে 4.44 phi f n phi max, এবং E2 এর যে ইকুয়েশন ছিল সেটা ছিল হচ্ছে 4.44 f n phi max। এখান থেকে আমি যে জিনিসটা কনক্লুশন করতে যাচ্ছিলাম, ট্রান্সফরমারের ইনিশিয়ালি আমরা ট্রান্সফরমারের যেই ইকুয়েশনটা লিখছিলাম সেটা হচ্ছে যে ট্রান্সফরমার ইজ এ স্ট্যাটিক ডিভাইস, যেটা একটা সার্কিট থেকে অন্য সার্কিটে হচ্ছে পাওয়ারটাকে বা এনার্জিটাকে ট্রান্সফর্ম করে উইদাউট চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি। তুমি দেখতে পাচ্ছ যে প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডে যে ভোল্টেজ ইনডিউস হচ্ছে দুইটার ফ্রিকোয়েন্সি হচ্ছে সেম। তাহলে ট্রান্সফরমারের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এটার জন্য অ্যাকচুয়ালি সরি এখানে n1 হবে এবং এটা n2 হবে। ট্রান্সফরমারের জন্য অ্যাকচুয়ালি কোনো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না। তো এখানে আমরা যে ভোল্টেজটা দিছিলাম এটার নাম দিছিলাম এখানে E1, এবং সিমিলারলি এখানে যে ভোল্টেজটা ছিল সেকেন্ডারি সাইডে সেই ভোল্টেজটা ছিল E2। এখন ফেজরিক্যালি আমরা যখন এটাকে রিপ্রেজেন্ট করতেছিলাম তখন এইখানে দেখো এটা মাইনাস আগে আছে, যেন এটা মাইনাস কস ওমেগা টি, এটাও মাইনাস কস ওমেগা টি, আর আমরা V1 যেটা ধরছিলাম সেটা V1 কস ওমেগা টি ছিল, আর এটা মাইনাস কস ওমেগা টি। তো সেই জন্য আমরা যখন ভেক্টর আঁকাচ্ছিলাম, ভেক্টর আঁকানোর সময় আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে আমরা যদি এই ডাইরেকশনে বলি এটা হচ্ছে আমার V1 ভেক্টর ফেজর, তাহলে V1 থেকে E1 এবং E2 যেটা আছে, E1 এবং E2 এটা দুইটাই হচ্ছে অপোজিট ডাইরেকশনে থাকবে, কারণ আমরা এখানে cos ওমেগা টি মাইনাস cos ওমেগা টি পাইছি লেঞ্জেল সূত্র অনুসারে। এটার মানে কি? মানে হচ্ছে যে এই যে E1 টা আছে, এই E1 টা অ্যাকচুয়ালি প্রডিউস হচ্ছে এই অল্টারনেটিং কারেন্টের জন্য, আর এই অল্টারনেটিং কারেন্টটা প্রডিউস হচ্ছে এই অল্টারনেটিং ভোল্টেজের জন্য। তাহলে E1 এর ডাইরেকশন এমন হবে যেন সে V1 টাকে অপোজ করার চেষ্টা করে। তো সেই জন্যই আমরা এখানে ফেজরিক্যালি এখানে মাইনাস সাইন দিয়েছিলাম, এবং করসপন্ডিংলি আমরা ফেজরিক্যালি যখন দেখাচ্ছি তখন এটাকে E1 এবং E2 দেখাচ্ছি, প্রোভাইডেড দ্যাট আমরা ধরে নিচ্ছি আচ্ছা এটা N2 আর এটা N1, এবং we are considering here that N1 is greater than N2, তাহলে E1 টা অবশ্যই E2 থেকে বেশি হবে, এবং কেন হবে সেই জিনিসটা বলতেছিলাম। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা তো আমরা যেটা আঁকাইলাম সেটা তো ফেজরিক্যালি আঁকাইলাম, কোন জায়গায় নরমালি যেটা রিপ্রেজেন্ট করে কোন বইতে কোশ্চেন আছে মেবি এখানে n, yes sir, n2 মেবি গ্রেটার দেন হবে, কারণ আমাদের e2 যদি আমরা বড় দিচ্ছি আমি আসলে n2 is greater than n1। আমি কোনো খুব লো সাউন্ডে শুনতেছি, কেউ ওর কোশ্চেনটা একটু রিপিট করবা? স্যার ও না স্যার, বলতেছে আমি যে এখানে বলছিলাম কি n2 এর মানটা আমি কেন n1 এর মান এখানে n2 এর মানটা বড় হবে এটা বলতে এটা আমি চাচ্ছে। ভুল করছি, এটা হচ্ছে n1 লেস দেন n2 হবে, আমি এটা ভুল করছি। হ্যাঁ, এবার তোমার কোশ্চেনটা কি বলো? এটাই স্যার, এটাই বলতে চাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, এটা আমার ভুল ছিল। তো
আমার এটা ফেজর ডায়াগ্রাম ছিল এবং এখানে দেখো যে আমার cos ওমেগা টি যেটা ছিল cos ওমেগা টি থেকে আই যেটা ছিল আইটা হচ্ছে 90 ডিগ্রি ল্যাগ করছিল। তো আমরা বলতেছিলাম যে ল্যাগের ডাইরেকশনটা সবসময় হচ্ছে ক্লকওয়াইজ হয়। তাহলে এইখান থেকে 90 ডিগ্রি ক্লকওয়াইজে যদি আমি যাই তাহলে এই বরাবর হচ্ছে অ্যাকচুয়ালি আমার I1 থাকবে, যেটা এই ক্ষেত্রে আমরা বলতেছি I1 থাকবে, যেটা আমরা এই ক্ষেত্রে বলতেছি IM ম্যাগনেটাইজিং কারেন্ট। এবং এই ম্যাগনেটাইজিং কারেন্টের সাথে আমার যে ফ্লাক্সটা আছে সেটা সেম ফেজে থাকবে, কারণ দুইটাই cos ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। তো সেই জন্য আমরা যদি এটাকে আরেকটু বাড়াই ফ্লাক্সের কথা, তাহলে এই φm যেটা আছে এই φmটা I1 বা IM যেটাই বলি না কেন তার সাথে ইন ফেজে থাকবে। এটা হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম। কিছু কিছু বইতে বা তোমরা যদি ভারতের আইআইটি লেকচার গুলো দেখো, তারা অ্যাকচুয়ালি এই লেন্সের পোলারিটিসটাকে কাউন্ট করে না, তারা শুধু বলে কি যে n1 d∅/dt। তাদের কথাও রাইট, কারণ এটা হচ্ছে ভোল্টেজের ম্যাগনিটিউড হবে এবং এই ভোল্টেজের ম্যাগনিটিউড যখন ফ্লাক্স ম্যাক্সিমাম হবে বা V1 যখন ম্যাক্সিমাম হবে, তুমি এখান থেকে দেখতে পাচ্তেছো যে V1 যখন ম্যাক্সিমাম হবে তখন E1 ম্যাক্সিমাম হবে, মাইনাস সাইনটাকে যদি তুমি কনসিডার না করো, এবং V1 যখন ম্যাক্সিমাম হবে E2টাও ম্যাক্সিমাম হবে। তো সেই জন্য তারা করে কি যে তারা, আমি যদি V1টাকে ভেক্টরিক্যালি আঁকাই তাহলে V1টাকে এইদিকে দেখাইলে অ্যাকচুয়ালি E1টাকেও সেম জায়গায় দেখায়, কারণ অ্যাকচুয়ালি তুমি যেহেতু দেখতেছো যে V1 যা আছে পুরোটাই এখানে ইনডিউস হচ্ছে, সো V1 ইকুয়ালস টু E1 এইভাবেই দেখায়। আর E2টাকে তার সাথে আর একটু বড়, যেহেতু আমরা এখানে বলছি যে n1 গ্রেটার দেন n2, তাহলে E2টাকে এইভাবে দেখায়। তো এটা হচ্ছে এক একটা বইয়ের এক একটা কনভেনশন। আমরা অ্যাকচুয়ালি এখন যেটা ফলো করতেছি সেটা হচ্ছে তোমার আমরা রোজেনব্লাটের বই বা ভীমরার বই বা তোমরা যদি বলো থেরেজার বই, এই বইগুলো ফলো করতেছি। তো সেই জন্য আমরা ভেক্টরটাকে এইভাবে আঁকাচ্ছি এবং এই ভেক্টরের ডায়াগ্রাম অনুসারে আমরা লিখতে পারি যে V1 ইকুয়ালস টু মাইনাস E1, তাই তো? V1 যেদিকে আছে E1 ঠিক তার অপোজিট দিকে আছে। এখন কথা হচ্ছে যে যখন আমার এই উইন্ডিং এর ভিতরে এই ডাইরেকশনে কারেন্ট যাচ্ছে তখন একটা ভোল্টেজ ইনডিউস হলো, যেটাকে আমরা বলতেছি E1। তা E1 এর পোলারিটিসটা কিরকম হবে? তো যখনই V1টা এই ডাইরেকশনে কারেন্ট দেওয়ার চেষ্টা করলো তখন এই ডাইরেকশনে কারেন্টের কারণেই তো আসলে এই E1টা তৈরি হচ্ছে, এই ভিতরে কারেন্টটা যাওয়ার কারণে। এখন যেহেতু ফ্লাক্স φm ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু IM, তাহলে অবশ্যই এখানে যে ভোল্টেজটা ইনডিউস হইলো এই ভোল্টেজটা চাবে কি, যে যার কারণে তৈরি হলো সেই কারণটাকে বাধা দেওয়ার চেষ্টা করতে। তাহলে কার কারণে তৈরি হলো? ফ্লাক্স m এর কারণে। তাহলে শেষে IM-টাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। বাই ইন আদার ওয়ার্ডস, সে অ্যাকচুয়ালি এই ইনডিউস ভোল্টেজটা, আমি যদি এটাকে আরেকটা কালার দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এ ঠিক তার অপোজিট দিকে কারেন্ট দেওয়ার চেষ্টা করবে। আমার এই কথাটা সবাই বুঝলা কিনা? তো যদি স্যার হ্যাঁ বলো। স্যার এটা আরেকবার যদি বলতেন। আচ্ছা, এই জিনিসটা আমি বলতেছি যে সাপোজ তোমার এই I1 কারেন্টের জন্যই, I1 কারেন্টটা উপর থেকে নিচের দিকে যাচ্ছে ঘুরতে 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 ঘুরতে, এই কারেন্টের জন্যই অ্যাকচুয়ালি এখানে ফ্লাক্সটা তৈরি হচ্ছে। তাই এই ফ্লাক্সটা তৈরি হওয়ার কারণেই অ্যাকচুয়ালি এখানে ইনডিউস ভোল্টেজ হচ্ছে। তাহলে এই ইনডিউস ভোল্টেজটা এমন হবে যেন সে যার কারণে তৈরি হলো সেই কারণটাকে সে বাধা দিতে পারে। তাহলে কার কারণে তৈরি হলো? φm এর জন্য। আর φmটা তৈরি হয়েছে কার জন্য? IM এর জন্য। তাহলে এই IM-টাকে বাধা দেওয়ার উপযুক্ত ওয়েটা কি? একটা লাইনের ভিতরে তোমার এই ডাইরেকশনে কারেন্ট আছে IM, তো এইটা এখানে একটা সোর্স আছে,
তাহলে এই আইএমটাকে তুমি কমাইতে পারো কি ওয়েতে? দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে যে তুমি যে ভোল্টেজ সোর্স আছে এই ভোল্টেজ সোর্সের ম্যাগনিটিউডটা কমাই দাও, আইএম কমে যাবে। অথবা ঠিক তার উল্টা দিকে একটা কারেন্ট দাও, তাহলে কি হবে? আইএম এর পরিমাণ কমে যাবে সেম ভোল্টেজ সোর্সের জন্য। তো যেহেতু এটা একটা ভোল্টেজ সোর্স, এখন কি সোর্সের মতো কাজ করছে, যেহেতু ইনডিউস ভোল্টেজ বলতেছি, তাহলে সে কি করবে? এই উইন্ডিং এর ভিতরে ঠিক তার অপোজিট দিকে একটা কারেন্ট দেওয়ার চেষ্টা করবে, তার মানে নিচের থেকে উপরের দিকে কারেন্ট দেওয়ার চেষ্টা করবে। আমার কথা কি বুঝতে পারছো তুমি? জি স্যার। আচ্ছা আচ্ছা, তোমাদের মঙ্গলবার দিন কি হচ্ছে এমনি ক্লাস ফাঁকা থাকে? কোন স্যার ক্লাস নেন মঙ্গলবার দিন? স্যার মঙ্গলবারে ক্লাস হচ্ছে মিজান স্যার আর উৎপল স্যারের। এই উইকে উৎপল স্যার ক্লাস নেয় নাই বিদায় স্যার ওইটা শিডিউলটা ফাঁকা ছিল আর কি স্যার। তাহলে এখন দেখো E1 যেহেতু উল্টা দিকে কারেন্ট দেওয়ার চেষ্টা করবে, তাহলে কি E1টা কি অ্যাকচুয়ালি এখন একটা সোর্সের মতো কাজ করতেছে। তা সোর্সের মতো কাজ করলে তোমরা জানো সোর্সের ভিতর দিয়ে, যেমন এটা একটা সোর্স, এই সোর্সের ভিতরে কারেন্টটা কোথা থেকে কোন দিকে যায়? নেগেটিভ টু পজিটিভ। তাহলে এই কারেন্টটা, এটাকে যদি আমি এখন একটা সোর্সের মতো কনসিডার করি, তাহলে এই কারেন্টটা নেগেটিভ থেকে পজিটিভ দিকে যদি যেতে হয়, তাহলে নিচেরটা হবে কি আমার নেগেটিভ, উপরেরটা হবে কি পজিটিভ। পোলারিটিসটা এরকমই হবে নাকি? নাকি এটা কারো দ্বিমত আছে? ঠিক আছে স্যার। কারোর কোনো সমস্যা থাকলে এই জিনিসটা জিজ্ঞাসা করো, আর এই জিনিসটা ক্লিয়ার হয়েও, কারণ এটা খুবই বেসিক জিনিস যেটা আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। স্যার হ্যাঁ বলো। স্যার আপনি লাস্ট মিনিটে যে কথাটা বলছেন স্যার ওই কথাটা যদি আরেকবার রিপিট করতেন। একটা ভোল্টেজ সোর্সের, ধরে এইরকম একটা সোর্সের কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যায়? নেগেটিভ টু পজিটিভ, তাই তো? তাই জি তো স্যার। নাকি? জি স্যার। এই উইন্ডিংটা এখন একটা ভোল্টেজ সোর্সের মতো কাজ করতেছে, এবং তার নিচ থেকে যদি উপরের দিকে সে কারেন্ট ফ্লো করাইতে চায়, তাহলে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়? নেগেটিভ টু পজিটিভ। তার মানে কি এইটা নেগেটিভ টার্মিনাল হবে আর এইটা কি পজিটিভ টার্মিনাল হবে। ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন যেই জিনিসটা আছে সেটা হচ্ছে যে এখানে যদি আমি আরেকটা নতুন কালার নিই, এখানে যদি আমি কার্শফস ভোল্টেজ ল নিই, তাহলে অ্যাকচুয়ালি যেটা আসে সেটা হচ্ছে V1 ইকুয়ালস টু E1, তাই তো? কিন্তু আমার এইখানে দেখো যে ফেজর ডায়াগ্রাম আছে, সেই ফেজর ডায়াগ্রাম অনুসারে ইকুয়েশন থেকে পাইলাম V1 ইকুয়ালস টু -E1, তাহলে দুইটা একটু কনফিউজিং। তো এই কনফিউশনটা আমরা কিভাবে দূর করতে পারি? এখন একটা ঘটনা চিন্তা করো, সেটা হচ্ছে যে ধরো এখানে একটা ইন্ডাক্টরের ভিতরে একটা এনার্জি তৈরি হয়েছে, আর এই এনার্জিটা তৈরি হয়েছে এই পাশের কোনো একটা জিনিসের এনার্জির কারণে। তো তাহলে এই পাশের এনার্জিটাকে যদি এখনো এই ডাইরেকশনে কারেন্ট ফ্লো করাইতে হয়, তাহলে এখানকার যে এনার্জিটা আছে বা বাধাটা আছে, এই বাধাটাকে কি করতে হবে? অবশ্যই নিউট্রালাইজ করতে হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? Yes, sir.
জি স্যার। আরো একটু সহজ করে বলি, সেটা হচ্ছে এই সোর্সটা অ্যাকচুয়ালি কারেন্টটা দিতে যাচ্ছে এই ডাইরেকশনে, এই ইন্ডাকটেন্সের যে ইনডিউস ভোল্টেজ সে আসলে কারেন্টটা দিতে যাচ্ছে এই ডাইরেকশনে, কিন্তু অ্যাকচুয়ালি এই ডাইরেকশনে যদি কারেন্টটা যেতে হয় তাহলে এখানে যে ভোল্টেজটা ইনডিউস হয়েছে সেই ভোল্টেজটাকে কি করতে হবে, নিউট্রাল করতে হবে। তো নালিফাই করতে হবে স্যার। কি নালিফাই করতে হবে, দ্যাট ইজ কারেক্ট। তা নালিফাই করতে হইলে অ্যাকচুয়ালি এই ডাইরেকশনে যদি কারেন্ট যায় তাহলে তোমরা জানো যে ইন্ডাক্টরের অ্যাক্রসে কি হবে, একটা ড্রপ হবে এই ডাইরেকশনে যদি কারেন্ট যায়। এবং নর্মালি তোমার যদি এটা একটা সোর্স হয় এবং এটা যদি একটা ইন্ডাকটেন্স হয়, আমি ইনডিউস ভোল্টেজের কথা বলতেছি না, আমি বলতেছি ড্রপ ভোল্টেজের কথা। তাহলে এই ডাইরেকশনে যদি কারেন্ট যায় তাহলে ইন্ডাকটেন্সের অ্যাক্রসে পোলারিটিসটা কি হয়, কারেন্ট যেখানে ঢুকে সেটা পজিটিভ, যে দিক দিয়ে বের হয় সেটা নেগেটিভ, তাই তো? নেগেটিভ। তাহলে এই ডাইরেকশনে কারেন্ট যদি যে এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়, যেটা হচ্ছে আমার এখানকার যে ইনডিউস ভোল্টেজ আছে সেটাকে নিউট্রালাইজ করার জন্য তৈরি হচ্ছে, তাহলে সেই ড্রপ ভোল্টেজটাকে আমরা যদি ভি ড্রপ বলি বা ভিডি বলি, তাহলে এই ভিডিটা অ্যাকচুয়ালি কি, এই পোলারিটিসে থাকবে পজিটিভ টু নেগেটিভ, আর আমার ইনডিউস ভোল্টেজ যেটা ছিল সেটার পোলারিটিসটাও কি থাকবে, পজিটিভ, আর এদিকে হচ্ছে নেগেটিভ। তাহলে এখন যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে তুমি এইখান থেকে আসলে জিনিসগুলোকে ক্লিয়ার করতে পারো। তাহলে আমরা যে জিনিসটা বলতে যাচ্ছিলাম যে এখান দিয়ে কারেন্ট গেলে অ্যাকচুয়ালি এর ভিতর দিয়ে স্টিল এখন I1 কারেন্ট যাবে, কারণ এখানে যদি এখানে কোনো কারণে কারেন্ট না যায় তাহলে ফ্লাক্স তৈরি হবে না, আর ফ্লাক্স না তৈরি হলে E1 তৈরি হবে না। তাহলে এই ডাইরেকশনে যদি আমার কারেন্ট তৈরি যেতে হয় তাহলে অবশ্যই এখানে একটা আমার এইটাকে নিউট্রালাইজ করার জন্য আমার একটা ভোল্টেজ ড্রপ হবে বা ভোল্টেজ অপচয় হবে, যেটাকে আমরা বলতেছি ভি ড্রপ, এবং তার পোলারিটিসও হবে প্লাস এবং মাইনাস। তাহলে এখানে আমরা ফেজরিক্যালি এখানে E1 এর কথাটা না বলে যদি আমরা এটাকে ভিডি দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে অ্যাকচুয়ালি আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে V1 equals to VD which is equals to minus E1। দেখো এই জিনিসটা সবার ক্লিয়ার হইলা কিনা, কারণ ড্রপ যেটা হইছে এই ড্রপ জিনিসটা হচ্ছে কি তোমার E1টাকে নিউট্রালাইজ করার জন্য হইছে, এবং এইটার বৈশিষ্ট্য আর এইটার বৈশিষ্ট্য কি পরস্পর একটা আরেকটার কি বিপরীত, যেটা V1 এরও বিপরীত। তো সেই জন্য আমরা ফেজরিক্যালিও এবং এখানে কারশফস ভোল্টেজ ল যদি দিই তাহলে সেভাবেও আমরা বলতে পারি যে E1টা অ্যাকচুয়ালি নিউট্রালাইজ করার জন্য একটা ড্রপ ভোল্টেজ এখানে হইছে, শুধুমাত্র এই কারেন্টটাকে হচ্ছে কি করে রাখার জন্য, সচল রাখার জন্য। এই কথাটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, একটা মিনিট, আমার ছেলে একটু ডিস্টার্ব করছে। বাবা এখন না, আমি এখন ক্লাস নিচ্ছি। সরি, আমার ছেলে একটু ডিস্টার্ব করতেছিল। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা প্রাইমারি সাইডে দেখলাম ইনডিউস ভোল্টেজের পোলারিটিস হবে এখানে প্লাস এখানে মাইনাস, এবং এইটাকে নিউট্রালাইজ করার জন্য আমার একটা ভোল্টেজ ড্রপ হবে যেটাকে আমরা বলতেছিলাম ভিডি, এবং তার পোলারিটিসটা হবে যেহেতু এটা ইন্ডাকটেন্সের অ্যাক্রসে ড্রপ হচ্ছে তাহলে আর কারেন্টটা I1 এর ডাইরেকশনে যাচ্ছে, তাহলে অবশ্যই এটার ডাইরেকশনও হচ্ছে প্লাস হবে আর এটা হচ্ছে মাইনাস হবে। এখন তাহলে আমরা কারশফস ভোল্টেজ ল অনুসারে যেটা লিখলাম সেটা লিখতেছি কি, V1 equals to VD, এবং ফেজরিক্যালি আমরা লিখতেছি V1 equals to VD which is equals to minus E1।
তাহলে এখান থেকে আমরা E1 এর অপোজিট দিকে যদি আরেকটা ফেজর নিই যেটার ম্যাগনিটিউড হচ্ছে আমার V1 এর সমান হবে, তাহলে সেটাকে আমরা বলতে পারি ভিডি বা ড্রপ ভোল্টেজ। এবং এই ড্রপ ভোল্টেজটা অবশ্যই মাইনাস E1 এর সমান হবে। তোমাদের রোজেনব্লাটের বইতে অথবা হচ্ছে থেরেজার বইতে অথবা হচ্ছে ভিমরার বইতে এটা মাইনাস E1 আকারেই দেয়া আছে। তো প্রাইমারি সাইডে অ্যাকচুয়ালি কারেন্টের ডাইরেকশন কিরকম হবে সেটা আমরা জানলাম। এখন চিন্তা করো যে এই ফ্লাক্সটা যখন এই সেকেন্ডারি উইন্ডিং কে কাট করবে তখন সেকেন্ডারি উইন্ডিং এও কি একটা ভোল্টেজ তৈরি হবে, এবং লেঞ্জের ল অনুসারে এই ভোল্টেজের ডাইরেকশন এমন ভাবে হবে যেন সে এই ফ্লাক্সটাকে বাধা দিতে পারে। তো এই ফ্লাক্সটাকে যদি বাধা দিতে চায় তাহলে ঠিক এর এই ফ্লাক্সের ডাইরেকশনের অপোজিট দিকে, দ্যাট ইজ এই ডাইরেকশনে আমাকে একটা ফ্লাক্স জেনারেট করতে হবে। তো এই ডাইরেকশনে যদি আমার ফ্লাক্স জেনারেট করতে হয় তাহলে এই উইন্ডিং এ তোমরা কি বলতে পারবা কোন ডাইরেকশনে আমার কারেন্ট যেতে হবে? স্যার N2 থেকে E2 এর দিকে। আমাকে বলো নিচ থেকে উপরের দিকে না উপর থেকে নিচের দিকে? নিচ থেকে উপরের দিকে স্যার। নিচ থেকে উপরের দিকে স্যার। স্যার নিচ থেকে উপরের দিকে। আচ্ছা, আচ্ছা আমার ক্লাস করতে কি তোমাদের সমস্যা হচ্ছে কোনো, নাকি ঠিক আছে? না স্যার, সমস্যা আছে না। আচ্ছা, তাহলে নিচ থেকে উপরের দিকে অ্যাকচুয়ালি ইয়েটা কারেন্টটা ফ্লো করবে। তো কারেন্টটা যদি নিচ থেকে উপরের দিকে ফ্লো করে তাহলে এই ডাইরেকশনে কারেন্টটা গেল। তাহলে ধরো এখানে যেহেতু ভোল্টেজটা ইনডিউস হচ্ছে তাহলে এটাও অবশ্যই একটা সোর্স এর মতো আচরণ করবে। তো সোর্সের মতো যদি আচরণ করে, ধরো এখানে একটা সুইচ আছে আর আমি এখানে একটা লোড লাগাই রাখছি, এটা হচ্ছে আমার লোড। তাহলে এখন আমাকে বলো যে সেকেন্ডারি সাইডের পোলারিটিসটা কোনটা কোন দিকে গিয়ে হবে, পজিটিভ কোন জায়গায় যাবে, নেগেটিভ কোন জায়গায় যাবে? আমরা জানি নেগেটিভ টু পজিটিভ। E2 এর উপরে পজিটিভ নিচে নেগেটিভ। উপরে পজিটিভ নিচে নেগেটিভ। গুড, তাহলে উপরে পজিটিভ হবে নিচে নেগেটিভ হবে। এখন কোনো কারণে যদি আমি এটাকে ক্লোজ করে দিতাম তাহলে নেগেটিভ টু পজিটিভ এই ডাইরেকশনে কারেন্ট যেত, আর লোডের অ্যাক্রসে কি হতো, সে কারেন্টটা ড্রপ হইতো। তাহলে এখানে লোডের অ্যাক্রসে এটা পজিটিভ হইতো, এটা নেগেটিভ হইতো। আর এই কারেন্টটাকে এই ভোল্টেজটাকে যদি আমরা বলতাম V2 বা ভি লোড, তাহলে এখানে কারশফস ভোল্টেজ ল ইউজ করলে আমরা পাইতাম E2 ইকুয়ালস টু V2, তাই তো? তার মানে এটা যদি ক্লোজ করতাম তাহলে এখানে E2 এর অ্যাক্রসে আমি যেহেতু কোনো লস নাই, কারেন্ট এখানে যেটা যাচ্ছে I2 গেলে আমরা এখানে লোড কিরকম আছে, লোড যদি রেজিস্টিভ লোড হয় তাহলে একরকম কারেন্ট হবে, যদি ইন্ডাকটিভ লোড হয় তাহলে আরেক রকম কারেন্ট হবে, আর যদি ক্যাপাসিটিভ লোড হয় তাহলে আরেক রকম কারেন্ট হবে। তো কোন রকম কারেন্ট হবে এবং তাদের জন্য ভেক্টর ডায়াগ্রামটা কিরকম হবে এটা আমরা আসতেছি একটু পরে। তার আগে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই 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 ইকুয়েশনটা তোমরা বুঝছো এবং কারেন্টের ডাইরেকশনটা তোমরা বুঝছো। এখন আমি যেটা বলতেছিলাম যে ইনডিউস ভোল্টেজ E1, এই E1 এর ইকুয়েশনটা যেটা লিখতেছিলাম 4.44 F N phi max। এইখান থেকে তুমি দেখো phi max এর যে ইকুয়েশন phi max, এটাকে আমরা লিখতে পারি E1 ডিভাইডেড 4.44 F N, তাই তো?
এখন তোমার ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ টার্নস এবং ইনডিউস ভোল্টেজটা অ্যাকচুয়ালি তুমি যদি ম্যাগনিটিউড নাও, শুধুমাত্র ম্যাগনিটিউড, ডাইরেকশন চিন্তা করার দরকার নেই, তাহলে এই ইনডিউস ভোল্টেজটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে এই যে এখান থেকে যদি তুমি শুধু ম্যাগনিটিউড নাও, তাহলে অ্যাকচুয়ালি তুমি যেটা বলতে পারো এই E1টাকে তুমি অ্যাকচুয়ালি যদি শুধু ম্যাগনিটিউড নাও, ফাই ম্যাক্সের ম্যাগনিটিউড নাও, তো ম্যাগনিটিউডটাকে তুমি এখানে E1 এর জায়গায় তুমি V1 ও লিখতে পারো। আমি শুধু ম্যাগনিটিউডের কথা চিন্তা করতেছি, 4.44 ফাই n। এইখান থেকে দেখো যে যখনই তুমি ভোল্টেজ সোর্স এর ম্যাগনিটিউড যেটা আছে বা আরএমএস ভ্যালু যেটা আছে এটাকে তুমি ফিক্সড করে ফেললা, ফ্রিকোয়েন্সিটাকে তুমি ফিক্সড করে ফেললা এবং নাম্বার অফ টার্নসকে তুমি ফিক্সড করে ফেললা, তখন কিন্তু তোমার ম্যাক্সিমাম ফ্লাক্স যেটা আছে এই ফ্লাক্সের আরএমএস ভ্যালুটা ফিক্সড হয়ে গেছে। তুমি কোন ধরনের কোর ম্যাটেরিয়াল ইউজ করতেছো এটা কিন্তু বিষয় না। এখানে দেখো এই ইকুয়েশনের ভিতরে কোনো জায়গায় কিন্তু তোমার অন্য কোনো এলিমেন্ট নাই। তার মানে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে তোমার এখানে এই ম্যাগনেটিক এই যে ইয়েটা আছে, ট্রান্সফরমারটা আছে, এটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল হলো, তার ভিতরে সিলিকন কন্টেন্ট কতটুকু থাকলো এটা বিষয় না, অ্যাজ লং অ্যাজ তোমার এই ভোল্টেজ সোর্স এবং এই সোর্সের ফ্রিকোয়েন্সি এবং নাম্বার অফ টার্নস যতক্ষণ পর্যন্ত ফিক্সড, ততক্ষণ পর্যন্ত ফাই ম্যাক্স যেটা আছে এই কি থাকবে, ফিক্স থাকবে। আমার কথাটা কি সবাই বুঝতে পারছো কিনা? জি স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন এই জিনিসটা একটু মুছে দিই। কয় ঘন্টা হলো? 40 মিনিট নাকি বেশিক্ষণ হয় নাই? স্যার একটা প্রবলেম ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে আমরা যখন V1 সাপ্লাই দিলাম তখন প্রাইমারিতে একটা ভোল্টেজ ইনডিউস হচ্ছে E1। তো স্যার ওই কারণে বা ওই প্রাইমারি এন্ডিং এ কারেন্ট প্রবাহের কারণে একটা ফ্লাক্স প্রডিউস হলো, যে ফ্লাক্সটা সেকেন্ডারি গিয়ে সংশ্লিষ্ট হইলো। তো স্যার ওই ফ্লাক্স তো ওই প্রাইমারি এন্ডিং নিজেই কাট করবে, আর সেক্ষেত্রে একটা ভোল্টেজ আবার ইনডিউস হবে প্রাইমারিতে। তো এই ভোল্টেজের ডিরেকশন হবে আমার সাপ্লাই ভোল্টেজের অপোজিটে, যাতে কারেন্টটাকে সে মিনিমাইজ করতে পারে বা কারেন্টটাকে অপোজ করতে পারে। তো স্যার ওই কারণে তো আর একটা বিপরীত দিক থেকে আরেকটা ফ্লাক্স তৈরি হওয়ার কথা। তোমার কথাটা আমি আরেকবার বলো। স্যার আমি একটু হেডফোনটা লাগিয়ে নিই। আমি যখন প্রাইমারিতে V1 সাপ্লাই দিলাম তো ওইখানে কারেন্ট প্রবাহের কারণে আমার একটা ফ্লাক্স তৈরি হলো, যেটা রেড কালারের ফ্লাক্সটা দেখাচ্ছে স্যার। ওই ফ্লাক্সটা তো N2 তে ইনডিউসড হলো, আবার ওই ফ্লাক্স তো ঘুরে স্যার আবার N1 কে নিজেই কাট করবে ওই ফ্লাক্সটাকে, যে কারণে N2 কারেন্টের কারণে যে ফ্লাক্সটা হলো, তাই তো? না স্যার, স্যার N1 এর জন্য যে ফ্লাক্সটা তৈরি হলো স্যার, ওই ফ্লাক্সটা তো ঘুরে আবার সেই N1 এর ভিতর দিয়ে পাস করবে, তাহলে N1 নিজেই আবার কাট করবে স্যার। হ্যাঁ করলো, যে কারণে স্যার তখন ও নিজেই N1 টা নিজে আর একটা ভোল্টেজ ইনডিউস করবে, এবং যেই ভোল্টেজের ইনডিউসড ভোল্টেজ তৈরি হবে সেটার কারেন্ট ডিরেকশন আর সাপ্লাইয়ের কারেন্ট ডিরেকশন স্যার আমরা উল্টা দেখাচ্ছি, যেটা যে ইয়েলো কালারের মতো দেখাচ্ছে স্যার। হ্যাঁ, তো স্যার ওই কারেন্টটার জন্য একটা অপোজিট ফ্লাক্স তৈরি হবে না? আচ্ছা, তোমার কথার উত্তর এবার আমি দিই। যে ধরো তোমার কথা অনুসারে এখানে এর অপোজিট দিকে হচ্ছে একটা কারেন্ট ফ্লো হইলো, ঠিক আছে স্যার? এখানে একটা কারেন্ট ফ্লো হইলো তো আইএম এর মান কমে যাবে নাকি? জি স্যার, কমে যাবে না?
তো কমে জি স্যার কমবে। আইএম এর মান যদি কমে যায় তাহলে এর ভিতর দিয়ে কি ফ্লাক্সের মান কমবে কিনা? হ্যাঁ স্যার ফ্লাক্সের মান তো কমবে। তো ফ্লাক্সের মান কমে স্যার গেলে আমি আসলে সেটাই বলতে ফ্লাক্স চাচ্ছি স্যার। কমে যাবে কিনা? স্যার আবার একটু স্যার এটা শুনতে পারিনি স্যার আবার একটু। যেটা বলতে যাচ্ছিলাম যে তোমার কথা অনুসারে E1 এর ডাইরেকশনে যদি কারেন্ট যায়, কারেন্ট গেলে এই I1 যেটা আছে এই I1টা তো প্রথমে একটু কমে যাবে নাকি? তা জি স্যার কমবে। I1 যদি কমে যায় তাহলে I1 এর জন্য φm তৈরি হচ্ছে, φmটা কমে যাবে। জি স্যার। φmটা কমে গেলে স্যার এখানে হচ্ছে E1টাও স্যার কমে যাবে রেট অফ চেঞ্জ। হ্যাঁ, তো E1টা যদি কমে যায় তাহলে বাধা প্রদানকারী বল কমে গেল। তো কমে গেলে তখন কি হবে? I1টা কি আগের পজিশনে ব্যাক করবে না? তার মানে কজ ইফেক্ট সবসময় এই খেলাটা চলতে থাকবে প্রাইমারি সাইডে, এবং I1টা যে কারেন্টের কারণে অ্যাকচুয়ালি ম্যাগনেটাইজিং ফ্লাক্সটা তৈরি হইলো সেই কারেন্টটা সবসময় কি থাকবে? স্যার আমি বুঝতে পারছি স্যার আপনার লজিকটা। স্যার আমার প্রশ্নটা আরেকবার একটু শুনতেন স্যার, মানে আমার যুক্তিটা একটু। স্যার আমি যে রেড কালারের ফ্লাক্সটা পাচ্ছি φm বলতেছি, তো এই কারেন্টটা হচ্ছে আমার মেইন সাপ্লাই থেকে যে কারেন্ট আসতেছে রেড কালার IM, ওইটার কারণে তৈরি হলো φm। কিন্তু এটা তো একটা এটা হচ্ছে কজ, কিন্তু ইফেক্টটা হবে স্যার এর অপোজিট। তার মানে এই এনন কন্ডাক্টর বা এনন যে কয়েলটা ওইটা আরেকটা ফ্লাক্স তৈরি করবে যেটা হবে φm এর অপোজিট। করলো তাহলে তোমার কথা অনুসারে এই ডাইরেকশনে যাচ্ছিল, তোমার কথা অনুসারে এই ডাইরেকশনে একটা ফ্লাক্স তৈরি হলো যেটা একটা ধরো φr রিঅ্যাকশন ফ্লাক্স। তো φr এই কারেন্টের কারণে যদি φr তৈরি হয় তাহলে কি নিট রেজাল্টেন্ট ফ্লাক্সটা কি দুটো মিলে কমে যাচ্ছে না? জি স্যার কমে যাচ্ছে স্যার। সমস্যাটা হচ্ছে আমরা যখন ক্যালকুলেশন করতেছি তখন শুধুমাত্র φm নিয়ে কাজ করতেছি, আমরা রেজাল্টেন্ট নিয়ে কাজ করতেছি না। আমরা রেজাল্টেন্ট নিয়ে কাজ করতেছি না এই জন্যে কারণ কন্টিনিউয়াসলি কখনোই φmটা এর ভিতরে কমবে না। তুমি একটা জিনিস যেটা চিন্তা করতেছো, এই যে ইকুয়েশনটা তো দেখালাম এই জন্যই যে ফাই ম্যাক্স যেটা আছে, এই ফাই ম্যাক্স যেটা আছে এই ফাই ম্যাক্সটা হচ্ছে তোমার V1 ওভার 4.44 FN। এই V1 F এবং N এই তিনটার উপরে ডিপেন্ড করে। সো অ্যাজ লং অ্যাজ V1 F এবং N এই তিনটা জিনিস তুমি ফিক্সড রাখতেছো, তোমার ফাই ম্যাক্স আর ইন টার্মস তুমি আরো এটাকে এক্সটেন্ডেডলি বলতে পারো ফাই মিউচুয়াল ফ্লাক্স যেটা আছে এটা কখনোই চেঞ্জ হবে না। মিউচুয়াল ফ্লাক্সের ম্যাগনিটিউড বা মিউচুয়াল ফ্লাক্সটাকে চেঞ্জ করতে গেলে এইটা তোমাকে ভোল্টেজ চেঞ্জ করতে হবে, অথবা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে হবে, অথবা নাম্বার অফ টার্নস চেঞ্জ করতে হবে। কি আমার কথা কি তোমার কাছে ক্লিয়ার হলো? জি স্যার। স্যার এটা তো আমরা ইকুয়েশনালি দেখতে পারলাম। তুমি ফিজিক্যালি জিনিসটা বুঝতে যাচ্ছ তাই তো? জি স্যার। মানে প্রবলেমটা হচ্ছে স্যার একটা আরেকটার তো অপোজ করতেছে। হ্যাঁ, কিছু তো না কিছু তো কমবে। হ্যাঁ, তো এই ঘটনাগুলো কি তোমার হচ্ছে ঘন্টায় ঘন্টায় ঘটতেছে নাকি প্রতিনিয়ত ঘটতেছে? প্রতি ইনস্ট্যান্টে ঘটতেছে। হ্যাঁ, তো প্রতি ইনস্ট্যান্টই ঘটলে যখনই এখানে কারেন্ট যাচ্ছে কারেন্টের জন্য অপোজিং কারেন্ট, এখানে কারেন্টের জন্য ইনডিউস ভোল্টেজ হচ্ছে, ইনডিউস ভোল্টেজের জন্য অপোজিট দিকে কারেন্ট যাচ্ছে, এটা একটু কমলে তখন এটাও কমে যাচ্ছে, কমে গেলে আলটিমেটলি এখানে বাধা প্রদানকারী বল কমে যাচ্ছে, বল কমে গেলে কারেন্টটা আগের পজিশনে ব্যাক করছে। এই কাহিনীগুলো কন্টিনিউয়াসলি প্রতিটা সেকেন্ডেই ঘটতেছে। আমরা কি ওই রেজাল্টেন্টটাকে এখানে ফাইএম বলতেছি? আমরা রেজাল্টেন্টটাকে ফাইএম বলতেছি না, ফাইএমটা যেটা বলতেছি সেটা হচ্ছে ফাইএম বলতে মিন করতেছি মিউচুয়াল ফ্লাক্স। যেহেতু আমাদের এখানে কোনো লিকেজ ফ্লাক্স নাই তাহলে ফাইএম যেটা আছে সেটা হচ্ছে আমার মিউচুয়াল ফ্লাক্স। কিন্তু এখানে এই E1 এর জন্য যখন কারেন্ট যাবে সেটা যদি রেজাল্টেন্ট
সেটার জন্য কারেন্ট যদি তোমার ফাই আর হয়, তাহলে অ্যাকচুয়ালি ওই ইনস্ট্যান্টে তোমার টোটাল ফ্লাক্স হবে হচ্ছে ফাই এম মাইনাস ফাই আর। তাহলে ইনডিউস ভোল্টেজটা এই যে এখান থেকে দেখতে পারতেছো, তখন তার ফাই এম থাকবে না, এটার সাথে কি হবে ফাই এম মাইনাস ফাই আর হয়ে যাবে। তো ফাই এম মাইনাস ফাই আর হলে নিশ্চয়ই ইনডিউস ভোল্টেজটা আগে যতটা ছিল এখন ততটা থাকবে না, তার থেকে কমে যাবে। কমে যদি যায় তাহলে এখানে কারেন্টটা যেটা আছে, কারেন্টটা কি আই যেটা আছে এটা কি অ্যাকচুয়ালি V1 মাইনাস E1 বাই ইম্পিডেন্স। তো ইম্পিডেন্স তো এখানে নাই, তো ইম্পিডেন্সটাকে খুবই নেগলিজিবল যে কোনো একটা ভ্যালু ধরো। তো যদি এটা কমে যায়, V তো ফিক্সড আছে, তাহলে কারেন্টটা কি হবে তখন আবার বাড়বে। এবং তুমি যেহেতু জি স্যার। কি তুমি কি বললে আমি বুঝি নাই। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা স্যার আরো কিছু প্রশ্ন আছে, ক্লাস শেষ করি তারপর বলবো স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যায় আর কারোর কোনো কোশ্চেন আছে কিনা এটা একটু শুনে নি, তারপরে আচ্ছা তাহলে এখন যে জিনিসটা বলতেছিলাম যে নো লোড অবস্থায়, ধরো এখানে আমি এখন এই সুইচটা কানেকশন দিই নাই, তো নো লোড অবস্থায় আমার এখানে যে ভোল্টেজটা ইনডিউস হলো সেটার পোলারিটিজ হচ্ছে এটা E2। এখন সাপোজ আমি এখানে কানেকশন দিলাম, কানেকশন দিলে এখানে একটা কারেন্ট তৈরি হবে, যে কারেন্টটাকে আমরা বলতেছি I2। তো I2 কারেন্ট দিলে স্বাভাবিকভাবে এই I2 কারেন্টের জন্য এখানে কি হচ্ছে, একটা অপোজিট ডাইরেকশনে ফ্লাক্স তৈরি হচ্ছে। তো অপোজিট ডাইরেকশনে যদি ফ্লাক্স তৈরি হয়, তাহলে এই ফ্লাক্সটা কি হচ্ছে, এই ফাই এম যে ফ্লাক্সটা আছে এই ফ্লাক্সটাকে অপোজ করছে। তো ফাই এম ফ্লাক্সটাকে অপোজ করলে কি হবে, এইখানকার E1 ও কমে যাবে আর E2 কমে যাবে। কারণ কি দুইটার ক্ষেত্রেই আমার যে জেনারেলাইজড ইকুয়েশন ছিল সেটা হচ্ছে ফাই এম দিয়ে ছিল, তাই তো। তো যদি কোনো কারণে এটা ফাই এম না থেকে ফাই এম এর থেকে কমে যায়, তাহলে কি হবে E1 E2 দুইটাই কি হবে ইফেক্টেড হবে। আমার কথাটা বুঝতেছো কিনা সবাই? তাহলে E1 E2 যদি দুইটাই কমে যায়, তাহলে এখানে কারেন্টের কারণে অ্যাকচুয়ালি আগে I1 শুধুমাত্র ম্যাগনেটাইজিং কারেন্ট ছিল, এখন এই এই সেকেন্ডারির ভিতর দিয়ে কারেন্ট যাওয়ার কারণে যেহেতু এখানকার এই E1 এবং E2 দুইটাই কমে যাচ্ছে, তাহলে সেকেন্ডারি কারেন্টটা ফাইএম এর থেকেও কি হচ্ছে আরেকটা কারেন্ট বাড়বে, যেটা শুধুমাত্র তৈরি হবে কার জন্য, যে এই সেকেন্ডারি যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটাকে নিউট্রালাইজ করার জন্য, যাতে আমার এই ফাইএমটা সবসময় কি থাকে স্থির থাকে। কারণ তুমি ইকুয়েশন থেকে দেখতেছো যে তোমার ফাই ম্যাক্স যেটা আছে, আবার ইন টার্মস ফাই ম্যাক্স না বলে তুমি ফাইও বলতে পারো, এটা অ্যাকচুয়ালি তোমার কি V4.44 FN এইটার উপর ডিপেন্ড করে। সো অ্যাজ লং অ্যাজ তোমার এই টার্ম এবং এই টার্ম ফিক্স, তোমার ফাইয়ের কোনো চেঞ্জ হয় না। তো সেই জন্যে যখনই তোমার সেকেন্ডারিতে একটা কারেন্ট তৈরি হবে, তাহলে সেকেন্ডারিতে কারেন্ট তৈরি হইলে এই সেকেন্ডারির যে ম্যাগনেটোমোটিভ ফোর্স, এটাকে যদি আমরা বলি N2 I2, আর প্রাইমারির যে কারেন্ট ছিল এই কারেন্টের কারণে যে প্রথমে যখন সেকেন্ডারিতে কোনো কারেন্টই ছিল না, তখন প্রাইমারি উইন্ডিং এ ম্যাগনেটোমোটিভ ফোর্স কত ছিল N1 IM। যখন সেকেন্ডারিতে হচ্ছে I2 কারেন্ট গেল, তখন সেকেন্ডারিতে ম্যাগনেটোমোটিভ ফোর্স তৈরি হলো কত N2 I2, যেটা N1 IM টাকে কি করতেছে অপোজ করতেছে। তো অপোজ করলে এখানে ফাইএম কমে গেল, তাহলে ফাইএম যদি কমে যায় এটাও কমে যাচ্ছে এটাও কমে যাচ্ছে, তো এটা আর এটা যদি কমে যায় তাহলে ডেফিনেটলি তোমার বাধা প্রদানকারী বল কমে যাচ্ছে, তাহলে I1 যেটা আছে সেটা কি হচ্ছে আগের থেকে বেড়ে যাবে। তো বেড়ে গেলে এই দুইটার ভিতরে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে নিউট্রালাইজ করার জন্য
অ্যাকচুয়ালি নতুন একটা কারেন্ট তৈরি হবে, যেটা আমরা বলতেছি, যেটার জন্য ম্যাগনেটোমোটিভ ফোর্স যেটা তৈরি হবে সেটাকে বলতেছি N1 I2 ড্যাশ যেটা এখানে এই যে কারেন্টটা আছে এই কারেন্টটাকে কি করার জন্য, সেকেন্ডারি যে কারেন্টটা আছে সেকেন্ডারি কারেন্টের তাকে হচ্ছে নিউট্রালাইজ করার জন্য হচ্ছে ইউজড হবে। তো সেকেন্ডারি কারেন্টটাকে যদি নিউট্রালাইজ করে ফেলে তাহলে তুমি দেখতে পাচ্তেছো যে প্রাইমারিতে যে কারেন্টটা যাচ্ছিল আইএম, এই আইএমটা সব সময় কি হচ্ছে, কনস্ট্যান্ট থাকতেছে। এখন যদি এইটা I2 কারেন্টটা লোড বাড়ার সাথে সাথে বাড়ে, তাহলে এখানে I2 করসপন্ডিং I2 প্রাইম যেটা আছে সেটাও ইকুইভ্যালেন্টলি বাড়তে থাকবে। তো বাড়লে তুমি দেখতেছো যে থ্রু আউট দ্য অপারেশন, যতই অপারেশন হোক না কেন, ম্যাগনেটাইজিং কারেন্ট অ্যাজ লং অ্যাজ তোমার V1 F এবং N এই তিনটা জিনিস ফিক্স আছে, এই ম্যাগনেটাইজিং কারেন্টের আসলে কোনো চেঞ্জ হয় না। চেঞ্জ হয় হচ্ছে এই সেকেন্ডারিতে যে কারেন্টটা যাচ্ছে তার কারণে যে অপোজিং ফ্লাক্সটা তৈরি হচ্ছে, এই ফ্লাক্সটাকে নিউট্রালাইজ করার জন্য প্রাইমারিতে যে এক্সট্রা কারেন্ট যায়, এই কারেন্টটা আসলে সেকেন্ডারি লোডের সাথে বাড়া বা কমা এই জিনিসগুলো ভ্যারিয়েশন হয়। প্রাইমারিতে যে ম্যাগনেটাইজিং কারেন্ট আছে এই কারেন্টটা কখনোই কি হয় না, মানে কোনো ভ্যারিয়েশন হয় না, সবসময় এর ম্যাগনিটিউড হচ্ছে ফিক্স থাকে। এই কথাটা সবাই ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বইলো, নাকি আরেকবার বলতে হবে? বলেন স্যার। একটু করে বলে দেন স্যার, হালকা করে। আচ্ছা, তোমরা ইয়ে তো পড়ছো, কি বলে, মিউচুয়াল সার্কিট তো পড়ছো তাই না? জি স্যার। আচ্ছা, তো মিউচুয়াল সার্কিটে হয় কি, তোমার যখন যদি এটার ভিতরে পজিটিভ এম থাকে তাহলে কি হয়, একটার ভিতর দিয়ে কারেন্ট গেলে আর এটার ভিতর দিয়ে কারেন্ট গেলে দুইটা কারেন্টের কারণে ফ্লাক্স কি হয়, অ্যাডিটিভ হয় না সাবট্রাকটিভ হয়? এডিটিভ স্যার। আচ্ছা, ডট আর কন্ডিশনের যদি উপর ডিপেন্ড এমটা করে স্যার। নেগেটিভ হয় তাহলে এটা কি হয়, একজন আরেকজনকে কি করে, সাবট্রাক্ট করে নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এখন ধরো তোমার এম যেটা আছে এটা নেগেটিভ, যেটা ট্রান্সফরমারের ক্ষেত্রে হচ্ছে, তো সেকেন্ডারিতে যদি কারেন্ট যায় তাহলে টোটাল ফ্লাক্সটা কি হচ্ছে, সার্কিটের ভিতরে কি হচ্ছে, কমে যাচ্ছে। তা সার্কিটের ভিতরে যদি কমে যায় তাহলে এই সাইডের E1 ভোল্টেজ এবং এই সাইডের U2 ভোল্টেজ যেটা আছে এই দুটো ভোল্টেজে কমে যাবে, কারণ সার্কিটের ভিতরে অ্যাকচুয়ালি কি টোটাল ফ্লাক্স যেটা আছে সেই ফ্লাক্সটা কি হয়েছে, কমে গেছে। তো কমে গেলে প্রাইমারি সাইডে যদি তুমি ভোল্টেজ সোর্স দাও এবং এই ভোল্টেজ সোর্সটাকে যদি তুমি চেঞ্জ না করো তাহলে E1 এর জন্য ডেফিনেটলি তোমার যে পরিমাণ কারেন্ট যাচ্ছিল, এখন E1 এর মান কমে যাওয়ার কারণে নিশ্চয় কারেন্ট তার থেকে কি হবে, বেশি যাবে, তাই তো? এটা তো ন্যাচারাল জিনিস নাকি? তো যদি E1 কমে যায় এবং E2 কমে যায় তাহলে কমলো কতটুকু, যে পরিমাণ কমলো কারেন্টটা ঠিক সেই পরিমাণই বাড়বে, যাতে E1 এবং E2 যেটা আছে এটা কি হয়, আগের পজিশনে ব্যাক করে। কারণ ইফেক্টটা কি, নেগেটিভ। আমার ফ্লাক্সটা হচ্ছে কি, ফ্লাক্সটা টোটাল যে ফ্লাক্সটা আছে সেকেন্ডারিতে কারেন্ট ফ্লো হওয়ার কারণে ফ্লাক্সটা কি হচ্ছে, এখানে মিউচুয়াল যে ফ্লাক্সটা ছিল আগে φm, সেখানে φm থেকে জিনিসটা কি হচ্ছে, কমে যাচ্ছে। তা কমে গেলে এখানেও ইনডিউস ভোল্টেজ এবং এখানেও ইনডিউস ভোল্টেজ, দুইটা ভোল্টেজই কমে যাবে। তো কমে গেলে আমার সোর্স যেহেতু ফিক্সড আছে, এই ম্যাগনিটিউডের আমি কোনো চেঞ্জ করি নাই, তাহলে এটা কমে গেলে আগে শুধু ম্যাগনেটাইজিং কারেন্ট ছিল, এখন কি ম্যাগনেটাইজিং কারেন্টের থেকে কি হবে, আর একটা এক্সট্রা নতুন কম্পোনেন্ট এর ভিতর দিয়ে যাবে, যে কম্পোনেন্টটা এই সেকেন্ডারিতে যে কারেন্টটা ছিল সেই কারেন্টের কারণে যে ফ্লাক্সটা তৈরি হচ্ছিল সেই ফ্লাক্সটাকে অপোজ করার চেষ্টা করবে, যাতে E1 এবং E2 যেটা আছে এটা আগের পজিশনে ফেরত আসে। আমার কথাটা সবার কাছে ক্লিয়ার হইলো কিনা? জি স্যার, বুঝতে পারছি স্যার।
কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, সামনে আগান স্যার। তাহলে যেহেতু এই I2 প্রাইমটা অ্যাকচুয়ালি এই I2 যেটা আছে বা N1 I2 প্রাইম যেটা আছে ম্যাগনেটোমোটিক ফোর্স, এই ম্যাগনেটোমোটিক ফোর্সটা সবসময় এই সেকেন্ডারি যে ম্যাগনেটোমোটিক ফোর্সটা তৈরি হয়েছে ডিউ টু কারেন্ট I2, এইটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে বা অপোজ করবে। তাহলে এখান থেকে এবং এটার দুইটার ম্যাগনিটিউড কি হচ্ছে সবসময় সমান হবে, যাতে এই ফাইএমটা সবসময় ফিক্স থাকে ডিউ টু দিস ইকুয়েশন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি N1 I2 প্রাইম ইকুয়ালস টু N2 I2। এখান থেকে আমরা লিখতে পারি I2 প্রাইম ওভার I2 ইকুয়ালস টু N2 ওভার। এখন দেখো নরমালি এই যে ম্যাগনেটাইজিং কারেন্ট যেটা আছে, এই ম্যাগনেটাইজিং কারেন্টটা খুবই নেগলিজিবল, যেটা আমরা ধরতেছিলাম হচ্ছে ইয়ের ক্ষেত্রে, আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে। তো যদি এই I2 প্রাইম কারেন্টটা ফাই এম যেটা আছে এটার থেকে যদি নরমালি অনেক বড় হয়ে যায়, তাহলে এই যে রেশিওটা আছে এই রেশিওটাকে আমরা বলতে পারি I1 ওভার I2 equals to N2 over N1। আমার এই কথাটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা? এই তোমরা হচ্ছে তোমাদের রোল নাম্বার লিখে এইগুলা বন্ধ করো। তোমাদের কাছে কি এখন চাইছি নাকি অ্যাটেন্ডেন্স? কি সবাইকে ঝিমাই গেছো নাকি বুঝতেছো না? আমি আসলে বুঝতেছি না, নাকি আমি জিনিসগুলোকে বেশি না স্যার, লাস্টে যেটা করলেন সেটা কি I2 প্রাইমের মানটা ম্যাগনেটাইজিং কারেন্ট থেকে অনেক বেশি হওয়ায় আমরা ম্যাগনেটাইজিং কারেন্টটা নেগলিজিবল। হ্যাঁ, নরমালি হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট যেটা থাকে এই কারেন্টটা অ্যাকচুয়ালি ফুল লোড কারেন্টের 5% হয়, 5% অথবা লেস দেন 5% হয়। তো সেই ক্ষেত্রে আমরা ওইটাকে নেগলেক্ট করতে পারি। তো সেই জন্য আমরা নরমালি যেটা লিখি যে I1 ওভার I2 যেটা আছে এটা ইকুয়ালস টু হচ্ছে N2 ওভার N1। সিমিলারলি ম্যাগনিটিউডের কথা যদি চিন্তা করি, তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি যে এখানে কি I2 প্রাইমটাকে I1 দ্বারা রিপ্লেস করা হলো? হ্যাঁ, যেহেতু আমার I1 কি অ্যাকচুয়ালি IM I2 প্রাইম, তো এটা যদি উইথ রেসপেক্ট টু এটার তুলনায় অনেক নেগলিজিবল হয়, তাহলে সেক্ষেত্রে তুমি কি I1 অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু I2 প্রাইম লিখতে পারো। জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, আচ্ছা, এখন যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমার ভেক্টর ডায়াগ্রাম যদি আমি এই জিনিসটার আঁকাইতে চাই, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? না স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, কোনো কারণে আমার এখানে লাইন ডিসকানেক্ট হয়ে গেছিল, যার কারণে সবকিছুই চলে গেছে। এখন আচ্ছা, জাস্ট আর একটা টপিকস পরেই তোমাদের ছেড়ে দিব। তো আমরা যে জিনিসটা এখন আঁকাইতেছিলাম আবার আঁকাইতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে আমার এই ট্রান্সফরমারটা যদি থাকে, ট্রান্সফরমারের জন্য আমরা দুইটা উইন্ডিং কনসিডার করছিলাম। একটাকে বলতেছিলাম V1
এটার জন্য যে কারেন্ট যাচ্ছিল I1, এটা ইকুয়ালস টু আমরা বলতেছিলাম IM প্লাস I2 ড্যাশ। এখানে যে ফ্লাক্সটা তৈরি হচ্ছিল, এই ফ্লাক্সের কারণে আমার যে ইনডিউস ভোল্টেজ হচ্ছে, এটার পোলারিটি যদি আমরা এইদিকে দেখাই, তাহলে ইনডিউস ভোল্টেজের পোলারিটিসটা হবে এইটা, এবং সে এইদিকে কারেন্ট ফ্লো করানোর চেষ্টা করবে। আচ্ছা, এটার জন্য অ্যাকচুয়ালি আমার মাঝখানে যে ফ্লাক্সটা তৈরি হবে, সেই ফ্লাক্সের ডাইরেকশনটা হবে হচ্ছে এই ডাইরেকশনে, যেটাকে আমি বলতেছি φm। আর সেকেন্ডারিতে আমার যদি উইন্ডিং থাকে, এই উইন্ডিং এর জন্য এর ভিতর দিয়ে, এই ফ্লাক্সের কারণে এর ভিতর দিয়ে একটা কারেন্ট যাবে, যে কারেন্টটাকে আমরা হচ্ছে নাম দিয়েছি হচ্ছে I2, এবং এখানে একটা ভোল্টেজ ইনডিউস হবে, যেটা ভোল্টেজ দিছি হচ্ছে E2। আচ্ছা, তো যে জিনিসটা বলতেছিলাম যে সাপোজ এখানে একটা লোড আছে, এই লোডটাকে যদি আমরা ZL বলি, তো ZL যদি বলি এখানে, আচ্ছা আরেকটা জিনিস লাস্টে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে আমরা দেখছিলাম যে E1 ওভার E2 ইকুয়ালস টু ছিল হচ্ছে N1 ওভার N2। এখন তোমরা এখানে পোলারিটিস থেকে দেখতে পারতেছো, যদি এটা ক্লোজ করে দিই, তো ক্লোজ করে দিলে এখানে কার্শফস ভোল্টেজ নাও, আর এখানে যদি তুমি এটাকে V2 বলো, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে E2 ইকুয়ালস টু V2। আর যদি শুধুমাত্র ম্যাগনিটিউডের কথা নিয়ে চিন্তা করি, তাহলে ম্যাগনিটিউডের কথা নিয়ে চিন্তা করলে তুমি দেখো এখানেও যদি তুমি কার্শফস ভোল্টেজ ল নাও, তাহলেও তুমি দেখতে পাচ্ছ যে ম্যাগনিটিউড নিয়ে যদি শুধু চিন্তা করি, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে E1 ইকুয়ালস টু V1। তাহলে এখান থেকে এই দুইটাকে যদি আমি করি, তাহলে আমি লিখতে পারি V1 ওভার V2। তাহলে আবার কিছুক্ষণ আগে আমি যেটা দেখলাম, সেটা হচ্ছে I1 ওভার I2 ইকুয়ালস টু N2 ওভার N1। তাহলে এইখান থেকে এই দুটো রিলেশনকে যদি আমি এক করি, তাহলে আমরা লিখতে পারি V1 ওভার V2 ইকুয়ালস টু I1। আচ্ছা, তাহলে এখান থেকে লিখতে পারি হচ্ছে V1 ওভার V2 ইকুয়ালস টু I2 ভাগ I1 ইকুয়ালস টু N1 ওভার N2। তাহলে এখান থেকে এই দুটো ইকুয়েশন থেকে আমি যে জিনিসটা লিখতে পারি, সেটা হচ্ছে V1 I1 ইকুয়ালস টু V2 I2। তার মানে আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে যে কথাটা বলতেছিলাম, যে প্রাইমারি সাইডে আমি যে পরিমাণ অ্যাপারেন্ট পাওয়ার দিব, সেকেন্ডারি সাইডেও ঠিক সেম পরিমাণ অ্যাপারেন্ট পাওয়ারই আমি পাবো। আর দুইটা সাইডে যদি আমার পাওয়ার ফ্যাক্টর আমি ধরে নিই, অ্যাজিউম করে নিই সেম আছে, তাহলে দুইটা সাইডে পাওয়ার আমার সেম থাকবে এবং রিঅ্যাক্টিভ পাওয়ারও সেম থাকবে। তো আমি এখন মেইনলি যখন আমি এই সুইচটা লাগাই নাই, তখন আসলে কি আমার I2 নাই। তো I2 যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার ফেজর ডায়াগ্রাম যেটা ছিল ইনিশিয়ালি, যেটা আঁকাইছিলাম, সেটা হচ্ছে এইদিকে আমার ছিল হচ্ছে V1, এর ঠিক অপোজিট ডাইরেকশনে, যেহেতু E1 এবং E2 দুইটাই আমরা ইকুয়েশন থেকে দেখছি অপোজিট ডাইরেকশনে থাকে, এটার নাম দিছিলাম হচ্ছে E1 আর এটার নাম দিছিলাম E2। এবং পরবর্তীতে আমরা আরেকটা ভোল্টেজ দেখছিলাম, এটাকে একটা নতুন দিই, যে এখানে এই বরাবর একটা ড্রপ ভোল্টেজ যেটা আছে, সেটার নাম দিছিলাম হচ্ছে VD, এবং VD ইকুয়ালস টু হচ্ছে মাইনাস E1। আর ফ্লাক্সটা যেটা ছিল, ফ্লাক্সটা ছিল হচ্ছে ঠিক V1 থেকে 90 ডিগ্রি পিছনে, এবং এখানে যে কারেন্ট, ম্যাগনেটাইজিং কারেন্ট যেটা ছিল IM, সেটা IM এর সাথে ইন ফেজে ছিল। এখন যখন আমি হচ্ছে
এই সুইচটাকে ক্লোজ করে দিলাম, তখন সেকেন্ডারিতে আমার কারেন্ট ফ্লো হইলো। এখন এই কারেন্টটা দুইটা জিনিস হইতে পারে, সেটা হচ্ছে যে V2 এর সাথে ইনফেজ হইতে পারে যদি রেজিস্টিভ লোড হয়, V2 থেকে ল্যাগ করতে পারে যদি ইন্ডাকটিভ লোড হয়, আর V2 থেকে হচ্ছে লিড করতে পারে যদি ক্যাপাসিটিভ লোড হয়। এবং আমরা জানি যে V2 ইকুয়ালস টু E2, তার মানে এইখানে E2 ইকুয়ালস টু আমরা V2 লিখতে পারি। তো এখন তুমি এটা হচ্ছে নো লোড ফেজর ডায়াগ্রাম। এখন যদি লোড ফেজর ডায়াগ্রাম আঁকাও, প্রথমে যদি মনে করো যে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য আঁকাচ্ছ, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে কি? ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে যে V2 এবং I2 এই দুইটা হচ্ছে কিসে থাকবে? ইন ফেজে থাকবে। তাই ইন ফেজে যদি থাকে তাহলে V2 এর সাথে I2 যেটা আছে, এই I2টা কিসে থাকবে? ইন ফেজে থাকবে। এখন I2টা যদি এই ডাইরেকশনে থাকে তাহলে I2 প্রাইম যেটা আছে, আমরা একটু আগে দেখতেছিলাম যে I2 প্রাইমটা অ্যাকচুয়ালি I2টাকে সবসময় কি করবে? অপোজ করার চেষ্টা করবে। কারণ আমরা এই যে দেখতেছিলাম যে N1 I2 প্রাইম এটা সবসময় N2 I2টাকে হচ্ছে কি করবে? অপোজ করবে, তাই তো? তাহলে I2টাকে যদি এই ডাইরেকশনে আঁকাই তাহলে I2 প্রাইম যেটা আছে, I2 প্রাইমটা অবশ্যই তার উল্টা দিকে থাকবে। ধরো এটাকে এই কালি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, তাহলে ধরো এখানে I2 প্রাইমটা এখানে আমরা যদি আঁকাই তাহলে এটা হচ্ছে I2 প্রাইম, এবং I2 প্রাইমটা কতটুকু হবে সেটা ডিপেন্ড করবে কার উপরে? I2 প্রাইম ইকুয়ালস টু, আমি যদি I1 লিখি, এটা ইকুয়ালস টু এই যে এই ইকুয়েশন যেটা আছে, এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি কি? I2 ইকুয়ালস টু কি? N1 ওভার N2 মাল্টিপ্লাইড বাই, ও সরি আমি উল্টা লিখছি, আমার তো I1টা লাগবে। সো I1 যেটা লিখবো সেটা হচ্ছে I1 ইকুয়ালস টু হবে হচ্ছে N2 ওভার N1 মাল্টিপ্লাইড বাই I2, এই পরিমাণ হবে। তো ধরে নিলাম যে এই কারেন্টটা ইকুইভ্যালেন্ট টু I2 যে অপোজিট দিকে ইকুইভ্যালেন্ট টু যে কারেন্টটা হচ্ছে, সেই কারেন্টটা হচ্ছে I2 প্রাইম। তাহলে প্রাইমারি সাইডে টোটাল যে কারেন্ট হচ্ছে I1, আমরা যদি মানে ম্যাগনেটাইজিং কারেন্টটাকে কনসিডার করি তাহলে I1 ইকুয়ালস টু কি হবে? IM প্লাস I2 প্রাইম। এখন IMটা কোন জায়গায় আছে? এখানে আছে। তাহলে এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে এই দুটোকে যোগ করে আমি অ্যাকচুয়ালি প্রাইমারির যে কারেন্টটা আছে সেই কারেন্টটা পাবো I1। আমার এই ভেক্টর ডায়াগ্রামটা সবাই বুঝছো কিনা? স্যার বুঝছি। স্যার কারোর কোনো সমস্যা? না স্যার। না স্যার, কোনো সমস্যা নেই। তাহলে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এবং লিডিং পাওয়ার ফ্যাক্টরের জন্য কিরকম হবে এটা কি তোমরা ড্র করে নিতে পারবা, বুঝতে পারবা, নাকি আমি আঁকাই দিব? পারবো স্যার। পারবো স্যার। স্যার আপনার স্লাইড আছে না স্যার? স্লাইডে তো এগুলো আছে মনে হয় স্যার সব। কোন স্লাইডে? স্যার আপনার কি এটার উপর কোনো স্লাইড নেই স্যার? এগুলো আমাদেরকে বুঝাইতেছেন এখন? না, এগুলোর কোনো স্লাইড নেই। তাহলে স্যার আমরা এগুলো কোথেকে পড়বো স্যার? তোমাদের তো বললামই, রোজেনব্লাটের বই পড়বা আর BL ফ্রেজার বই পড়বা। এই দুটো
করলেই হবে। ঠিক আছে আর যদি কখনো চ্যাপম্যানের বই থেকে পড়ানো লাগে তাহলে চ্যাপম্যানের বই থেকে আমি পড়াবো। না, ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই পর্যন্ত বুঝতে কারোর কোনো সমস্যা আছে কিনা? না স্যার আচ্ছা, তাহলে আমি ফাইনালি যে জিনিসটা আজকে বলে শেষ করব সেটা হচ্ছে যে তুমি, আচ্ছা, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমি জাস্ট জিনিসটা একবার একটু বলে দিই। সেটা হচ্ছে তোমার V1টা আগের জায়গায় থাকবে, E1টা, স্যার ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে স্যার দেখা ভালো স্যার, মানে লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে স্যার ওই আচ্ছা লিডিংই দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে E2, তা E2 যদি হয়, E2 ইকুয়ালস টু হচ্ছে V2, তাহলে লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে কারেন্ট কি করবে? ভোল্টেজ থেকে কি করবে? লিড করবে, তাই? সামনে থাকবে। আচ্ছা, আমি আগে ইয়েটা আঁকাইনি, ফ্লাক্সটা আঁকাইনি। এটা ছিল হচ্ছে আমার ম্যাগনেটাইজিং ফ্লাক্স, এবং তার সাথে আইএম যেটা আছে ইন ফেজে ছিল। আচ্ছা, এখন এই V2 থেকে কারেন্ট যেটা আছে, কারেন্টটা হচ্ছে সার্টেন অ্যাঙ্গেল লিড করবে, যেটাকে আমরা বলতেছি I2, একটা সার্টেন অ্যাঙ্গেল লিড করবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে হ্যাঁ বলো। স্যার এখানে পিওর ক্যাপাসিটিভ দিলে স্যার কি অবস্থা হবে স্যার? আর আমরা তো স্যার সবসময় দেখেছি স্যার, মানে পিওর ক্যাপাসিটিভ নেই না সবসময় স্যার, কিন্তু পিওর ক্যাপাসিটিভ দিলে ক্ষেত্রে স্যার কারেন্টটা কোন দিকে যাবে, কিংবা ভেক্টর ডায়াগ্রামটা কেমন হবে স্যার এটা বুঝুন। আচ্ছা, যদি একদম পিওরলি ক্যাপাসিটিভ হয় তাহলে আমি এখন যেটা কনসিডার করছি, যেটার কথা বলতেছিলাম সেটার ভিতরে আমি কনসিডার করছিলাম যে ধরো একটু রেজিস্টিভ আছে আর কিছুটা ক্যাপাসিটিভ আছে, ওভারঅল মিলায় একটা সার্টেন অ্যাঙ্গেল হচ্ছে লিড করবে। এটা পিওরলি ক্যাপাসিটিভ লোড না। পিওরলি ক্যাপাসিটিভ হইলে কি হবে, এখান থেকে এই V2টা তো এই ডাইরেকশন বরাবর, তাই না? তাহলে সেই ক্ষেত্রে তোমার 90 ডিগ্রি লিড মানে কি, IM এবং হচ্ছে IM যে ডাইরেকশনে আছে, I2টা ঠিক সেই ডাইরেকশনে থাকবে। আমার কথাটা বোঝা গেল কিনা? জি স্যার বুঝতে পারছি স্যার, ওইভাবে দিলে তো কোনো সমস্যা হবে না স্যার? না, কোনো সমস্যা নেই, সমস্যা নেই। কারণ কি, তুমি যদি এখানে তোমার হচ্ছে I2 হয় তাহলে এটার ইকুইভ্যালেন্ট I2 প্রাইম যেটা আছে, I2 প্রাইমটা এই ডাইরেকশনে থাকবে, আর IMটা কি ঠিক তার অপোজিট ডাইরেকশনে। তাহলে নিট কারেন্ট কোনটা হবে? যেটা বড় সেই দিকে হবে। ম্যাগনেটাইজিং কারেন্ট থেকে নরমালি I2 প্রাইমটা একটু বেশি থাকে, তাহলে I1টা অ্যাকচুয়ালি কোথায় থাকবে? এরকম একটা জায়গায় থাকবে। আমার কথাটা বুঝাইতে পারলাম কিনা তোমাকে? জি স্যার বুঝতে পারছি। জি স্যার। জি স্যার বলতেছো, খুব কষ্ট করে মনে হইতেছে। ক্লাস কি খুব বোরিং হয়ে গেছে? বন্ধ করে দিব আজকে ক্লাস? স্যার এটা দেখে শেষ করলে ভালো হতো। না স্যার এটা বুঝছি শেষ স্যার। করলে একটু ভালো হতো স্যার। স্যার আমরা সকাল থেকে ক্লাস করতেছি তো 9টা থেকে। স্যার 3টা ক্লাস অনলাইনে স্যার। সেজন্য কি ধৈর্য রাখতে পারতেছো না, নাকি পড়ানো ভালো লাগতেছে না? স্যার না আসলে স্যার পড়ানো ভালো লাগছে ধৈর্য রাখাটাই টাফ স্যার। হুম, ধৈর্য রাখাটাই টাফ স্যার, কারণ আজকে প্রায় 6 ঘন্টা স্যার 6 ঘন্টা 7 ফিজিক্যালি ঘন্টা স্যার মোবাইলে অনেকক্ষণ ক্লাস করা যায়, অনলাইনে স্যার আসলে অনেকক্ষণ ক্লাস করাটা একটু কষ্টকর হয়ে যায় স্যার। স্যার কান ব্যথা হয়ে গেছে পুরো স্যার। দিনে ব্যথা করে। 6 ঘন্টার মতো। বিশেষ করে স্যার মনোযোগ রাখা আর হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজকে পড়ানোর স্টাইল ঠিক আছে স্যার, এরকম তো কেউ হাতে ধরে এরকম কেউ বোঝায় না, বা এরকম হোয়াইট বোর্ডে কেউ এরকম লেখেও না স্যার। এটা তো আমরা অবশ্যই প্রাউড ফিল করি, কিন্তু স্যার টাইমটা আমাদের জন্য একটু আজকে এক্সেসিভ হয়ে গেছে, এই জন্য খারাপ লাগতেছে আমাদের আজকে। না, ওই জন্যই জিজ্ঞেস করলাম। তোমরা যেহেতু আজকে 3টা ক্লাস, আপনি স্যার যেভাবে একে একে দেখান স্যার, আমরা এতদিন এরকম ক্লাস করি নাই। আচ্ছা যাই হোক, সামনে ইনশাল্লাহ পারবা। ডিপার্টমেন্টে এগুলো আছে। স্যার এই ধরনের ইন্টারঅ্যাক্টিভ ক্লাস স্যার আসলেই, কিন্তু এরকম ইন্টারঅ্যাক্টিভ হয়তো দেখায়নি স্যার কোন স্যারই। আচ্ছা, আমি যে এখানে তোমাদেরকে আমি একটা কথা বলি, বুঝছো?
তুমি যদি মায়ের কাছে খালার হচ্ছে দুর্নাম করো, মায়ের কি ভালো লাগবে? সে তো মায়ের বোন, তাই না? তা আমি একজন স্যার স্যার এটা দুর্নাম না স্যার। মানে যাই হোক, মানে যে কোনো ধরনের ত্রুটির কথাই বলো, তো যেটাই বলো না কেন, এটা কিন্তু আমার হবে না, ঠিক আছে? সো আমার ক্লাসে পারতপক্ষে মানে তোমাদের যে কথাবার্তা সেটা যদি আমার রিলেটেড বলো সেটাই ভালো, বুঝছো? এটার বাইরে কোনো কথা বলার দরকার নেই। তো তোমরা যেটা বুঝতেই পারতেছো যে এটা আমি এখনই শেষ করে দিব। এটা I2 আর এটা হচ্ছে তাহলে তার ঠিক অপোজিট ডাইরেকশনে হচ্ছে এটা I2 প্রাইম হবে। তাহলে এই I2 প্রাইম এবং IM এই দুটাকে যদি তুমি ভেক্টরিক্যালি যোগ করো তাহলে তুমি কি পাবা? I1 পাবা। এটা লিডিং পাওয়ার ফ্যাক্টরের জন্য I1 ঠিক আছে। আর যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হইতো তাহলে I2 টা কোন বরাবর থাকতো? নিচের দিকে। I2 টাই এখানে থাকতো, I2 টা এখানে থাকতো। I2 টা এখানে থাকলে I2 প্রাইম কোন দিকে যেত? ঠিক তার অপোজিট দিকে, এরকম একটা পজিশনে। তাহলে এই দুটাকে তুমি যদি যোগ করতা তাহলে তুমি অ্যাকচুয়ালি I1 টা পেতা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সিয়ার তুমি একটা কাউন্টডাউন দাও, কোন উপস্থিত আছে আর কে কে নাই? স্যার ওই পিএস বিমরার পিডিএফটা কি স্যার আপনার কাছে আছে? ভীমরার পিডিএফটা অ্যাকচুয়ালি আমার কাছে নাই, আমি নিজেও খুঁজতেছি। পিএস ভীমরার অরিজিনাল কপিটা আমার কাছে আছে। ও আচ্ছা স্যার, এমনি একটা পিডিএফ আমার কাছে আছে কিন্তু এটা তেমন একটু ভালো না, এই জন্য চাচ্ছিলাম যে আপনার কাছে আছে কিনা। পিডিএফ আছে তোমার কাছে? জি স্যার, আমার কাছে একটা আছে। আচ্ছা, দেখি আমি খুঁজতেছি অনলাইনে ভালো প্রিন্টেড স্যার কিনা। এমনি অরিজিনাল কপিটা আমার কাছে আছে। ও আচ্ছা আচ্ছা। আমি অ্যাকচুয়ালি স্ক্রিনে বেশিক্ষণ পড়তে পারি না, আর হচ্ছে এই জন্য নর্মালি আমি হচ্ছে বই কিনে আমার দাগায় দাগায় পড়তে হয়। ওই জন্য আমি মানে নর্মালি হচ্ছে বই অরিজিনাল প্রিন্ট যেগুলো আছে সেগুলো কেনার চেষ্টা করি আর কি। ছাত্র অবস্থায় তোমাদের মতোই কিনতাম নীলক্ষেত, বা আমি রাজশাহীতে ছিলাম, রাজশাহীতে সাহেব বাজারের দোকান ছিল, ওইখান থেকে কিনতাম। কিন্তু আল্লাহর রহমতে এখন মানে যেহেতু জব করি, ভালো প্রিন্টের বই কেনারই চেষ্টা করি অথবা লাইব্রেরি থেকে নিই। তোমাদের লাইব্রেরিতেও তো ভীমরার বই থাকার কথা, লাইব্রেরিতে ট্রাই করছো কেউ? তো তোমরা কি এখন লাইব্রেরি অ্যাক্সেস করতে পারো কিনা সেটা জানি না। আচ্ছা সিয়ার বলো, এই সেকশনে কে কে অ্যাবসেন্ট আছে? স্যার আইডি আইডি কত? 27 27 আর 36 37 36 স্যার 37 স্যার 37 আমি পুরো ক্লাস করছি স্যার, ডিসকানেক্ট হয়ে গেছে স্যার, এখন বন্ধুর মোবাইল দিয়ে ক্লাস করতেছি। আচ্ছা ঠিক আছে, 37 কে ইয়ে করে দেয়া হলো। 37 তারপরে 45 তারপরে এই কয়জন স্যার বি সেকশনে স্যার। হ্যালো স্যার। বলো। স্যার মানে সকালের ক্লাসটাতে স্যার ওই মানে শেষের দিকে নামাজে গেছিলাম তো, প্রেজেন্ট আপনি শেষের দিকে নিয়েছিলেন, মানে হইছে কিনা এই জন্য কনফিউশন। প্রেজেন্ট আজকে একবারই নিচ্ছি, তোমরা ওইটা নিয়ে টেনশন করো না, আজকে সবাইরে প্রেজেন্ট। বি সেকশনে কারা 75 বলো। 75 96 96 104 104 104 আর 114 স্যার 114 আর
116, 116, 120, 114 তো ছিল কিছুক্ষণ আগে, মেসেজও দিছে গ্রুপে। আচ্ছা ঠিক আছে 114 কেটে দিলাম। আর ওল্ড ওল্ড ব্যাচের কেউ অ্যাবসেন্ট আছে? স্যার আমাদের ব্যাচের আরেকজন আছে স্যার, 124 নাই। আচ্ছা, আর ওল্ড ব্যাচের? আর ওল্ড ব্যাচে স্যার 172,111, 172,111। 172,111। স্যার জি স্যার। স্যার স্যার 27 27 আছে স্যার। স্যার 27 প্রেজেন্ট আছে। 27 প্রেজেন্ট আছে? জি স্যার আমি আছে যখন স্যার। বলেছি আপনাকে হয়তো তখন সে ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তা আর কেউ অ্যাবসেন্ট আছে সিআর? স্যার 20 আছে স্যার। স্যার আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল একটু তো। 120? শুধু 20 স্যার, 192020 20 192020। নাই 20 নাই স্যার, তা তুমি ওইখানে লিস্টে নাই, এটা 120। তুমি এই কথাটা কইলা কেন? তোমারে এখন তো অ্যাবসেন্ট দিয়ে দিব। স্যার আমি অনেকক্ষণ থেকে শুনতে পাচ্ছিলাম না স্যার, আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল তো। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। আচ্ছা নেক্সট মঙ্গলবারে কি আমি একটা ক্লাস নিতে পারি? তোমরা যেহেতু তিনটা করে ক্লাস করতেছো, একটার জায়গায় 2টা করো। স্যার ওটা তো ডিপেন্ড করবে স্যার ক্লাস নেয় কি নাই না ওটার উপরে স্যার, আমরা তো ওই হিসেবে শিডিউলটা করছিলাম আর কি স্যার। স্যার এখন সেই প্রতিবারই একটা মঙ্গলবারে পাওয়ার আমাদের স্লট পসিবিলিটি খালি নেই। ছিল বিদায় স্যার আপনাকে দিতে পেরেছি স্যার। এখন সামনের মঙ্গলবার ওইটা তো স্যার আমাদের উপর নির্ভর না, স্লট খালি থাকবে। ওই মঙ্গলবারে কি 2 সারি ক্লাস নেয়? সাধারণত তো স্যার সবাই মানে প্রত্যেকদিন দুইটা টিচার করে ক্লাস, আর আলাদা ল্যাব থাকলে ল্যাব ক্লাস। আচ্ছা তাহলে আমি নেক্সট শনিবার দিন সকাল 11টায় তোমাদের একটা ক্লাস নিব। তোমাদেরকে বলছিলাম টাইম ফিক্স করতে, তোমরা তো করো নাই। সো নেক্সট শনিবার দিন সকাল 11টায় একটা ক্লাস নিব, তোমরা সবাই রেডি থাকবে আর কি। জি স্যার। ওকে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। স্যার কিছু কনফিউশন ছিল, ক্লিয়ার করে দিতেন। হ্যাঁ তাহলে তুমি বাদে যারা যারা লিভ করতে চাও লিভ করতে পারো। বলো, তুমি তোমার কোশ্চেন বলো। স্যার এইখানে আমি আরেকটু ফাইম নিয়ে একটু জিজ্ঞাসা করব। স্যার এখানে যে ফাইমটা লিংকেজ ফ্লাক্স আমরা বলতেছি, স্যার আমরা কি লিভ স্যার নিতে পারি? হ্যাঁ বাকি যারা আছে চলে যেতে পারো, সমস্যা নেই। আমি দাঁড়াও আরে আমি রেকর্ডিংটা বন্ধ করে নি, তারপরে তুমি তোমার কোশ্চেন করো।